কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্যের সভাপতি অয়নাংশু, সম্পাদক মণ্ডলীর সদস্যরা রয়েছেন, জয় ইন্দ্র জুলফা রাজ্য কমিটির সদস্যরা আছেন এবং আমাদের প্রাক্তন নেতৃত্ব তীর্থদাতা, ওই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেড, ওই কারখানা বর্তমান এবং প্রাক্তন শ্রমিক যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাঞ্ছনা। 17 তারিখ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলা শুরু করেছিলাম। একটার পর একটা জেলায় বিভিন্ন শিল্প, বিভিন্ন কলকারখানাকে শ্রমিকের দাবি, বাংলার বেকারের কাজের দাবি নিয়ে কোনদিন 15 কিলোমিটার, কোনদিন 7 কিলোমিটার, কোনদিন 20 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি। এখানকার মূল উদ্দেশ্য এই বাংলাটাকে বাঁচাতে হবে। এই বাংলায় বাম প্রতিনিধি না আছে, বাংলার শ্রমিকরা বাঁচবে না, বাংলার কৃষক বাঁচবে না, বাংলার যুবরা বাঁচবে না, ছাত্ররা বাঁচবে না, মা-বোনেদের সম্মান থাকবে না। এই শিল্পের সঙ্গে বেকার যুবকদের কাজ তার একটা সম্পর্ক রয়েছে। পশ্চিমবাংলায় বামপন্থী ভোট সরকার আসার পর ছোট ছোট শিল্প কেন্দ্র তৈরি হলো, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প তৈরি হলো, ছোট ছোট কারখানা তৈরি হলো। এই কারখানার জন্য বিদ্যুতের চাহিদা বাড়লো, আসল চাহিদাকে মেটানোর জন্য একটার পর একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হল। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য আর ডিওয়াইএফআই এক বিরাট সম্পর্ক। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় 86 সাল আমাদের রাজ্যের সম্পাদক রবীন্দ্র দেব বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য 630 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য জ্যোতি বসু চিঠি লিখলেন কেন্দ্রীয় সরকারকে। টাকা দিতে রাজি হলেন না, পারমিশন দিতে চাইছিলেন না। সেই সময় ডিওয়াইএফআই গোটা ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে বলেছিল যে পশ্চিমবাংলার ছাত্ররা, যুবরা রক্ত দিয়ে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। হাজার হাজার কমরেড এখানে আমাদের প্রাক্তনীরা রয়েছেন, রক্ত দিয়ে সেদিন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। আর 17 জানুয়ারি ছিল কমরেড জ্যোতি বসুর মৃত্যুদিনের দিন আমরা শপথ গ্রহণ করেছিলাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট থেকে পশ্চিমবাংলার শিল্পকে বাঁচাতে হবে, কারখানাকে বাঁচাতে হবে। আর সেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার শুরুর আগেই এই দফার কর্মসূচি আমরা মাদার ডেয়ারি কারখানায় শেষ করব আপাতত। আর এই মাদার ডেয়ারিতে জ্যোতি বসু ইতিহাস, আর এইখানকার শ্রমিকদের যে লড়াই আমি শুনেছি কবিদের সমাজেও আজকে অবসরপ্রাপ্তরা এসেছেন, এই কারখানা বন্ধ করতে দেয়নি, প্রতিদিন দুধ বাড়ি চলেছেন। ওরা প্রতিদিন ইতিহাস বদলে দিতে চাইছে। দেশের বিজেপি, রাজ্যের তৃণমূল কংগ্রেস বইয়ের সিলেবাস বদলে দিচ্ছে, বদলে দিচ্ছে স্টেশনের নাম, বদলে দিচ্ছে ইতিহাস, বইয়ের সিলেবাস। রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুলের কবিতা চেঞ্জ করে দিয়ে দিদিমণি এপান ওপান ধপনের কবিতা আসছে। ওরা ইতিহাস বদলে দিতে চাইছে, কিন্তু জ্যোতি বসুর নেতৃত্বে এই মাদার ডেয়ারি কারখানার শ্রমিকদের লড়াই আন্দোলন সেটা ভোলা যাবে না।
যেভাবে কারখানাকে আপনারা টিকিয়ে রেখেছিলেন, আজকের সময় দাঁড়িয়ে ওরা হয়তো কারখানার নাম বদলে দিতে পারে, কিন্তু শ্রমিকদের লড়াই, শ্রমিকদের ইতিহাস বদলে দিতে পারবে না, বদলানোর ক্ষমতা নেই। আমরা বলছি মাদারটিয়ারি কারখানা যদি বাঁচাতে হয়, একটা সময় যে প্রচুর দুধ উৎপন্ন হতো, দুধ উৎপাদন কমে গেল, শ্রমিক ছাঁটাই হলো, যেখানে 900-9,500 শ্রমিক কাজ করতো, সেখানে মোটের উপর 300-350 শ্রমিক কাজ করছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে, ট্রান্সফার মিলিয়ে কেন হবে? কেন এই মাদারটিয়ারি কারখানা বন্ধ করার পরিকল্পনা করছে? কেন মাদারটিয়ারি কারখানাকে বিক্রি করার চক্রান্ত করছে? আমরা বলছি পশ্চিমবঙ্গের ভেতরে জীবনের ভাই যদি থাকে, গণতান্ত্রিক জীবন থাকে, এই কারখানা আমরা বন্ধ হতে দেবো না। রক্ত দিয়ে পক্ষে করেছি, আমার রক্ত দিয়ে আমরা প্রয়োজনে মাদারটিয়ারিকে রক্ষা করবো। শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করে দেখাতে চাই। আমরা আজকে এই সমাবেশ থেকে কথা দিচ্ছি, 1968 সালে জ্যোতি বসু কথা দিয়ে গিয়েছিল, বক্রেশ্বরের গেটে সমাবেশ করে, শিলান্যাস করে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছিল, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, একটা পর একটা কারখানা হয়েছিল। এই জেলায় একাধিক জুট মিল তৈরি হয়েছিল, ডানলপ কারখানা তৈরি হয়েছিল, বেগমপুরের তাঁত শিল্প তৈরি হয়েছিল, ধনেখালির তাঁত শিল্প তৈরি হয়েছিল, একটার পর একটা শিল্প তৈরি হয়েছিল। আমরা বলছি শিল্প চাই, কাজ চাই। আগামী 26-এর নির্বাচনে বাম পথে বাংলাকে নিয়ে আসুন। আবার এই মাদারটিয়ারি কারখানায় শ্রমিকরা কাজ হবে, দুধ উৎপন্ন হবে, হাজার হাজার কারখানা হবে। এই সিঙ্গুরের মাটিতে, হুগলি জেলার সিঙ্গুরের বন্ধ কারখানা, যে কারখানা কয়েকদিন পর শুরু করার কথা ছিল, দিদিমণি চকলেট খেয়ে অন্বেষণ করে দুর্গাপুর হাওয়া অবরোধ করলেন। আর বিজেপির সেই সময় নেতা রাজনাথ সিং দিদিমণির কোলে দোল খাইয়ে, চকলেট খাইয়ে গেলেন, দিদিমণিকে বললেন কারখানাটা বন্ধ করো। কারখানাটা সিঙ্গুর থেকে বন্ধ হয়ে কোথায় গেল? গুজরাটে গেল। তখন গুজরাটের নেতা কে ছিলেন? নরেন্দ্র মোদী। কেন পশ্চিমবাংলার কারখানা গুজরাটে গেল? দিদিমণি কারখানায় তো কাল ওই ভোট দিতে হবে। যে লজিস্টিক হাব, যে কারখানাগুলো চলছে দিল্লি রোডে, সেখানে শ্রমিকদেরকে মোবাইলে টার্গেট দেওয়া হচ্ছে লজিস্টিক হাবে। যতক্ষণ না শ্রমিকরা কাজের টার্গেট শেষ করতে পারছে, তাদেরকে চেন্নাই আটকে রাখা হচ্ছে, যন্ত্রণা দেওয়া হচ্ছে, বেরো দেওয়া হচ্ছে না। কি হবে শ্রমিকদের? যে শ্রমিকরা লড়াই করে 8 ঘন্টা কাজের ডিউটিকে নিশ্চিত করেছিল, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কাজ করতে হচ্ছে, কাজের টার্গেট দেওয়া হচ্ছে। যে মা বাবা স্বপ্ন দেখেছিল যে কারখানায় আমার শ্রমিককে, আমার ছেলেকে কাজ করাবো না, কেউ ডাক্তারি পাস করেছিল, কেউ ইঞ্জিনিয়ারিং পাস করেছিল, তার ছেলেটা আজকে বাড়িতে থাকতে পারছে না। তার ছেলেটাকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। পরিযায়ী শ্রমিক মানে শুধু কিন্তু বিল্ডিং এ কাজ করা নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার পাস করার পরেও, ডাক্তারি পাস করার পরেও এই রাজ্যে কাজ পাচ্ছে না। ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে কাজের জন্য। কেন? সেক্টর 5 তৈরি করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, দিদিমণি আসার পরে সেক্টর 6 তৈরি করতে পারেননি। একটা পর একটা জুট মিল বন্ধ হয়েছে, একটা পর একটা কারখানা তালা পড়েছে। বামফ্রন্ট সরকার শেষের দিকে কাটোয়া বিদ্যুৎ কেন্দ্র করার জন্য জমি অধিগ্রহণ করলো। আইটি পার্ক তৈরি করবো বলে শিলিগুড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য মেয়র ছিলেন শিলিগুড়ির, জমি অধিগ্রহণ করলেন।
আর একটা শিলিগুড়িতে আইটি পার্ক হবে, বাংলার ছেলেরা কাজ পাবে, চাকরি পাবে। কি হলো? দিদিমণি কয়দিন আগে গিয়ে বললেন ওখানে আইটি পার্ক হবে না, শিল্পের অধিকৃত জমিতে মহাকাল মন্দির তৈরি করার জন্য ফিতে কেটে দিয়ে এলেন। আমরা বলছি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন, প্রতিটা ইতিহাসে দেখেন মন্দির, মসজিদ, চার্চ, গির্জা সমস্ত কিছু তৈরি করেছে এই পশ্চিমবাংলার, এই ভারতবর্ষের সাধারণ জনগণ তার নিজের টাকা দিয়ে। আমরা বলছি মন্দির মসজিদ তৈরি করা অপরাধ নয়, নিজের নিজের ধর্মে বিশ্বাসী করে মানুষ মন্দির মসজিদ ধর্মের জায়গা তৈরি করবে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি নয়। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি করছেন বাবরি মসজিদ ভেঙে, রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির করছেন, জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে শিলিগুড়িতে বলছেন মহাকাল মন্দির তৈরি করব। আমরা বলছি মন্দির মসজিদ তৈরি করার কাজ রাষ্ট্রের বা সরকারের নয়, মন্দির মসজিদ জনগণ তৈরি করবে জনগণের টাকা দিয়ে। সরকারের কাজ স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, শিল্প কেন্দ্র তৈরি করা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এ বাংলার জনগণকে ঠিক করতে হবে কারখানার গেটের সামনে, স্কুলের সামনে ছাত্র যুবদের, শিক্ষকদের ভিড় থাকবে কি থাকবে না? না, কারখানার গেটের বদলে বাংলার যুবরা মন্দির মসজিদের গেটের বাইরে থালা নিয়ে ভিক্ষা করবে। ঠিক করতে হবে এই 26-এর নির্বাচনে জনগণকে, যে কোথায় থাকবে স্কুল কলেজের গেটের সামনে দাঁড় করবেন কিনা। বামপন্থী সরকার আসার পর বললাম দিকে যেমন শিল্প তৈরি হবে, একদিকে কৃষি ব্যবস্থার উন্নতি করতে হবে, আর অন্যদিকে দাঁড়িয়ে এই বাংলার মাটিতে নতুন যে কলকারখানাগুলো তৈরি হবে সেই কলকারখানাগুলোর সংখ্যা বাড়বে। গ্রামে গ্রামে স্কুল তৈরি হলো, পাড়ায় পাড়ায় স্কুল তৈরি হলো, হাই স্কুল তৈরি হলো, প্রাইমারি স্কুল তৈরি হলো, ডাক্তারি কলেজ তৈরি হলো, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো। আর দিদিমণি আসার পরে কি করলেন? ৮,২০০ স্কুল বন্ধ করার নোটিশ ধরিয়ে দিলেন। নোটিশ ধরিয়ে বললেন কি, নতুন 26,000 কালার মডেল লাইসেন্স করে দিলেন দিদিমণি। এ বাংলার জনগণকে ঠিক করতে হবে। বাংলার ছেলেরা মদের দোকানের লাইনের সামনে দাঁড়াবেন না স্কুল কলেজের গেটের সামনে দাঁড়াবেন। আজকের সময় দাঁড়িয়ে ঠিক করার সময় এসেছে। তাই বাংলাকে যদি বোঝাতে হয় যে শিল্পের সম্ভাবনাকে দিদিমণি পশ্চিমবাংলায় শেষ পেটটা সিঙ্গুরের মাটিতে পুঁতে দিয়েছেন। পশ্চিমবাংলায় বাম পথে না আসলে নতুন শিল্প হবে না, নতুন কলকারখানা হবে না। আর যে কলকারখানাগুলো চলছে সেখানে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা তোলা তুলছে। এত টাকা তোলা তুলছে যে কারখানার মালিকরা কারখানা বন্ধ করে দিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই বাংলার মাটিতে কারখানাকে বোঝাতে হবে, শ্রমিকদেরকে বোঝাতে হবে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দিতে হবে। গোটা রাজ্যের মাটিতে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে সম্ভাবনাকে ওরা ধর্মের ভিত্তিতে শেষ করতে চাইছে, বর্ণের ভিত্তিতে ভাগ করতে চাইছে, ভাষার ভিত্তিতে ভাগ করতে চাইছে। আমরা বলছি ভাগ নয়, পেটের ভাগ চাই। শ্রমিকের 8 ঘন্টা কাজ দিতে হবে, 14 ঘন্টা 15 ঘন্টা নয়। পিএফ দিতে হবে শ্রমিকের, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, শ্রমিকের গোবরের মূল্য দিতে হবে। আজকে শ্রমিকরা বর্তমান সময়ে অসহায় অবস্থায় আছে, যাদের কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই। তাই গোটা বাংলাকে যদি বাঁচাতে হয় বাম পথে বাংলাকে ফিরিয়ে আনতে হবে। আর এই বাংলাকে যদি ফিরিয়ে আনতে হয় বাম পথে, গোটা বাংলার ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন লড়াইটা একসাথে লড়ি। শুধু মাদার টিয়ারি কারখানা বাঁচানোর লড়াই নয়, এ বাংলা
বাংলার প্রতিটি কারখানার গেটের সামনে যাতে শ্রমিকের লাইন বৃদ্ধি পায়, শ্রমিকরা যাতে কাজ পায়, এ বাংলার যুবকরাতে অন্য রাজ্যে কাজ করতে যেতে না হয়, তার গ্যারান্টি সৃষ্টি করতে হবে। যারা এই বাংলার মাটিতে রাম রহিমের মধ্যে ভাগ করছে, যারা এই বাংলার মাটিতে ওসমানের সঙ্গে গণির ভাগ করছে, যে বিজেপি, যে তৃণমূল, যে ছেলেটা কাজ না পেয়ে একটার পর একটা পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ, কৃষি অবস্থায় উন্নতি হচ্ছে না, তার কারণ বামফ্রন্ট সরকারের সময় যে ইউরিয়ার দাম ছিল 2 টাকা, সেই ইউরিয়ার দাম আজকে কত টাকা? সেই ইউরিয়ার দাম আজকে 10 টাকা, 12 টাকা, 10 টাকার 10-26 দাম 40 টাকা, 45 টাকা, সাড়ে কালো বাজারি। আলু বিক্রি হচ্ছে না, আবার আলু যখন গুদামজাত হবার পরে আলু বাজারে আসছে, তার দাম আবার কেনা যাচ্ছে না। শ্রমিক আলুর দাম পাচ্ছে, কৃষক আলুর দাম পাচ্ছে না, যার ফলে কৃষি ব্যবস্থা থেকে মুখ ফিরে নিচ্ছে বাংলার যুব সমাজ। প্রতিদিন কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে আমার বাংলার যুবকদেরকে থুতু ফেলে থুতু চাপতে হচ্ছে। বাংলার যুবকদেরকে কফিন বন্দী হয়ে তার ডেড বডিটা তার মায়ের কোলে তুলে দিতে হচ্ছে। আমরা বলছি আর নয়, আমরা বাংলার কোন যৌবনের কফিন বন্দী লাশ আর বাংলায় ফিরে আসতে দেব না। কারণ এই রাজ্যের মাটিতে 2026-এর নির্বাচনে কফিন বন্দী করতে হবে এই রাজ্যের তৃণমূলকে এবং বিজেপিকে। আর কফিন বন্দী একটা পতার জন্য তৈরি হন, লড়াইয়ের মেজাজ তৈরি করুন, বুথে বুথে দুর্গ তৈরি করুন, আর বুথে বুথে ঝান্ডার সঙ্গে ডান্ডাটা বড় করে লাগিয়ে ডান্ডায় ভালো করে তেল লাগান। প্রয়োজন যদি হয়, যারা বিজেপি আর তৃণমূলে তেল মাখামাখি করছে, তাদের তেল মাখাতে মাথা না দিয়ে নিজের বুথে নিজের ডান্ডায় তেল লাগান। প্রয়োজন হলে ওই ডান্ডা ব্যবহার করবেন আগামী বিধানসভা নির্বাচনে আপনার ছেলের ভবিষ্যতের জন্য, আপনার মেয়ের ভবিষ্যতের জন্য, বাংলার যৌবনের ভবিষ্যতের জন্য। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ।